শেখ মুজিব বেপরোয়া ছিলেন ঠিকই, কিন্তু তার শাসনশৈলী শেখ হাসিনার শাসনশৈলীর মধ্যে মৌলিক পার্থক্য আছে। কারণ হাজার হলেও শেখ মুজিব জনগণের মধ্য থেকে উঠে এসেছিলেন, আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে রাজনীতিতে এসেছিলেন, দীর্ঘদিনের রাজনৈতিক পরিপক্কতা তার ছিল। অন্যদিকে শেখ হাসিনা যেন উড়ে এসে জুড়ে বসা, তিনি শুধু শেখ মুজিবের কন্যা হওয়াতে ক্ষমতায় এসেছেন। তার নিজের কোনো রাজনৈতিক ভিত্তি বা ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল না। তিনি বাপের বেটি হিসাবে নেতৃত্বে এসেছেন, কিন্তু শেখ মুজিবের চিন্তা চেতনা কিছুই ধারণ করেননি, বরং হাসিনা দেশের রাজনৈতিক মূল্যবোধকে ধ্বংস করেছেন। শেখ হাসিনার শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে কর্তৃত্ববাদী শাসন আর লুটপাট। এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়, সেটি নিয়ে আমি নিজেও নিশ্চিত না এই কথাটি আসলে কি বোঝায়। মুক্তিযুদ্ধের চেতনা বলে সবাই বলে যাচ্ছে, কিন্তু এই চেতনার প্রকৃত অর্থ কি তা কখনো স্পষ্ট করা হয়নি। যদি চেতনা বলতে বোঝানো হয় 1971 সালে মানুষ কি কি স্বপ্ন দেখেছিল, কি পেতে চেয়েছিল, তাহলে বলা যায় সাধারণ মানুষের চেতনা আর আওয়ামী লীগের নেতাকর্মীদের চেতনার মধ্যে কোনো মিল ছিল না। সাধারণ মানুষ চেয়েছিল দুবেলা খেতে, নিরাপদ জীবন, একটা সম্মানজনক চাকরি আর একটু নিরাপত্তা। কিন্তু আওয়ামী লীগের লোকজন ভাবছিল কিভাবে তারা সুযোগ নিয়ে সম্পদ বানাবে, ক্ষমতা কুক্ষিগত করবে। 1971 সালে বাস্তবে যারা লড়াই করেছিল তারা ছিল সাধারণ ছাত্র, কৃষক, শ্রমিকের সন্তান, মধ্যবিত্ত তরুণেরা। আওয়ামী লীগের এমপি বা ছাত্র নেতাদের কারো যুদ্ধক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। তাদের মধ্যে অনেকেই তখন পলায়ন পর ছিল। তাহলে প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কার চেতনার কথা বোঝানো হচ্ছে? শেখ হাসিনা যখন এটি উচ্চারণ করতেন তখন তিনি এমন ভাবে বলতেন যারা যেন তার চেতনা আর জনগণের চেতনা একই, কিন্তু বাস্তবে তার চেতনা জনগণের আকাঙ্ক্ষার সাথে কোনো সম্পর্ক রাখে না, বরং এটা এক ধরনের দলীয় রেটরিক, যার মাধ্যমে তিনি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে এমন ভাবে ব্যবহার করেছেন যেন এটি তার পারিবারিক সম্পত্তি। এই চেতনা একসময় কাজ করেছে, মানুষ বিভ্রান্ত হয়েছে, আবেগে ভেসেছে, কিন্তু পরে দেখা গেছে তার দমন নীতি এবং নির্যাতনের ফলে এই চেতনা ধরা পড়ে গেছে। এখন তিনি জনগণ থেকে শতভাগ বিচ্ছিন্ন। যদি একটি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ কয়টি আসন পেত তা নিয়ে সন্দেহ রয়েছে। শেখ হাসিনার চেতনা দিয়ে এক ধরনের রাজনৈতিক জমিদারি কায়েম করেছেন। মুক্তিযুদ্ধকে কনক্রিটাইজ এবং বাস্তবায়িত করার কোনো চেষ্টা তিনি করেননি। তার জন্য এটি শুধু একটি রেটরিক্যাল অস্ত্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তিনি এই মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগ দেননি। শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ানে শেখ মুজিবুর রহমানই মুক্তির একমাত্র পুরুষ, একমাত্র নেতা, এইরকম একটা ঐতিহাসিক মিথ প্রতিষ্ঠা করেছে। অথচ বাস্তবতা হলো 25 মার্চ 1971 শেখ মুজিব রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে পড়েন, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বন্দী ছিলেন এবং সেই 9 মাস যুদ্ধের সম্পর্কে প্রায় কিছুই জানতেন না। এরপর যখন শেখ হাসিনা বলেন তার পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তখন সেটি ইতিহাসের সবচেয়ে বড় বিকৃতি বলে মনে হয়। কিন্তু তার শাসন আমলে এই মিথ্যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। সেসব তথাকথিত বুদ্ধিজীবী তার শাসন আমলে প্রতিষ্ঠা পেয়েছে, তারাই এই বিকৃত ইতিহাসের বাহক। তাছাড়া শেখ হাসিনার নেতৃত্বে এমন একটি ব্যবস্থা দাঁড়িয়ে গিয়েছিল যেখানে শেখ মুজিবুর রহমানকে পাঠ্য বই থেকে বিশ্ববিদ্যালয়ের থিসিস পর্যন্ত এককভাবে উপস্থাপন করা হয়। স্কুলের পাঠ্যসূচি থেকে শুরু করে সমস্ত শিক্ষা এবং গবেষণায় শেখ মুজিবকে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তিনি বাংলাদেশের একমাত্র ইতিহাস। এই অবস্থায় মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো গণতান্ত্রিক চর্চা এবং ইতিহাসই হোক, মতামত হোক, গবেষণা হোক, সবই দমন করা হয়েছে। কেউ ভিন্ন কিছু বললে তার চাকরি যায়, উন্নতি বন্ধ হয়, হয়রানি হয়, কখনো জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে। সব মিলিয়ে শেখ হাসিনা এবং শেখ মুজিবের বর্ণনায় মুক্তিযুদ্ধের চেতনা একটি দলীয়, ক্ষমতা কেন্দ্রিক, একমুখী বয়ানে পরিণত হয়েছে, যা গণতন্ত্র, সত্য এবং ইতিহাসের বিপরীতে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের আরেকটি দমনমূলক কৌশল ছিল সাম্প্রদায়িকতার বয়ানকে ব্যবহার করা। আওয়ামী লীগ সরাসরি ধর্মীয় বৈষম্যের রাজনীতি খুব বেশি করেনি বটে, কিন্তু 1972 সাল থেকেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, সম্পত্তি লুটপাট শুরু হয়েছে এবং এসব কাজ করেছে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরাই। জামাত ইসলামী বা বিএনপির লোকজন এভাবে হিন্দুদের সম্পত্তি দখল করেনি যতটা করেছে আওয়ামী লীগের নেতারা। পাকিস্তানি আমলে যে শত্রু সম্পত্তি আইন ছিল, স্বাধীনতার পর সেটি বাতিল করা উচিত ছিল, কিন্তু তা না করে আওয়ামী লীগ সরকার এটিকে অর্পিত সম্পৃক্ত আইন নামে রূপান্তর করে এবং বহাল রাখে, যার ফলে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি লুটপাট অব্যাহত থাকে। ধর্মনিরপেক্ষতার দাবি করলেও অর্থনৈতিক স্তরে আওয়ামী লীগ ছিল চরম সাম্প্রদায়িক। হিন্দুদের অর্থ সম্পদ দখল করাকে তারা একটি কাঠামোগত এবং ব্যবস্থাগত প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করে।
রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা খুব বেশি ব্যবহার না করলেও অর্থনৈতিক লুটপাটের হাতিয়ার হিসাবে এটি ব্যবহার করেছে। সমাজের প্রভাবশালী এলিট, সিভিল সোসাইটি, আমলাতন্ত্র, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী মহল সবাইকে দমন এবং পুরস্কারের নীতিতে নিয়ন্ত্রণ করেছে। যারা সরকারের অনুগত তাদের দেওয়া হয়েছে সুযোগ সুবিধা, যারা বিরোধিতা করেছে তাদের করা হয়েছে বরখাস্ত, বঞ্চিত, এমনকি কারাবন্দী। শেখ হাসিনার এই 15 বছরের শাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতি একটি সাংগঠনিক নীতি হয়ে দাঁড়িয়েছে। দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি।